হ্যালো ফ্রেন্ডস, জিও ক্র্যাক এসএলএসটি সিরিজের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসএলএসটি জিওগ্রাফি 2016-র 11-12 সেকশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো রয়েছে তার অ্যান্সার উইথ এক্সপ্লানেশন আমরা একটু দেখে নেব। ইতিমধ্যেই আমরা 9-10 সেকশনের ভিডিও অলরেডি বানিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন যদি না দেখে থাকেন, এবং আই বাটনেও আমরা লিঙ্ক দিয়ে দেব। প্রথমেই বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এসএলএসটি জিওগ্রাফি বিষয়ক বিভিন্ন কোশ্চেন অ্যান্সার, এমসিকিউ প্র্যাকটিস এবং ক্লাসের জন্য আমরা আপলোড করে থাকব। তো আর দেরি না করে আমরা শুরু করে নিই আমাদের আজকের ভিডিওটি। প্রথমেই দেখুন, প্রথম প্রশ্ন, ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলকে বলে? ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলকে বলে মোহ বিযুক্তি রেখা। ঠিক আছে, মোহ বিযুক্তি রেখা। তো এটা আমরা পেয়ে যাব আমাদের ক্লাস 8-এর 5 নম্বর পেজে, ক্লাস 8-এর বইয়ে। এই যে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে মোহরভিসিক বিযুক্তি রেখা বা মোহ বিযুক্তি রেখা। ঠিক আছে, তো এটা আমরা ক্লাস 8-এর বই থেকে কিন্তু এই তথ্যটা পেয়ে যাচ্ছি। তারপরে প্রশ্ন দ্বিতীয়, পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্প তরঙ্গ প্রবাহ সৃষ্টি হয়, অর্থাৎ ভূমিকম্প যেখানে উৎপত্তি ঘটে, সেটাকে বলা হয় কেন্দ্র। এটা কিন্তু পৃথিবীর কেন্দ্র নয়, হ্যাঁ, এটা ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এটা আমরা ক্লাস 8-এর বই থেকেই পেয়ে যাব যে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় বা সৃষ্টি হয় সেটাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস। ঠিক আছে, এরপরে প্রশ্ন, হিমালয়ের অধিকাংশ চ্যুতি, এই হিমালয় একটা ভঙ্গিল পর্বত যেখানে ভাঁজের সঙ্গে সঙ্গে চ্যুতিও পাওয়া যায়। তো সেই চ্যুতিটা কি রকম, সেটা হলো সংঘট্ট চ্যুতি, বা এটাকে ইংরেজিতে আমরা বলি থ্রাস্ট ফল্ট, THRUST, থ্রাস্ট ফল্ট। এটাকে বাংলাদেশ সংঘট্ট যদি বলি। এই থ্রাস্ট ফল্ট কিন্তু হিমালয়ে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এরপরে প্রশ্ন, ইউ আকৃতির উপত্যকা বা এরকম ইউ আকৃতির উপত্যকা সাধারণত যে কারণে ঘটে তা হলো, সেটা হলো অপশন মানে খ, হিমবাহের ক্ষয়। হিমবাহ ক্ষয় করলে ইউ আকৃতির উপত্যকা তৈরি হয়। নদী ক্ষয় করলে আই আকৃতির অথবা ভি আকৃতির, ঠিক আছে, খাড়া আই আকৃতির অথবা ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। হিমবাহের ক্ষেত্রে কিন্তু সেটা ইউ আকৃতির হয়ে যায়। তারপরে প্রশ্ন, গ্রানাইট শিলার স্বল্পমোচন প্রক্রিয়া। হ্যাঁ, স্বল্পমোচন প্রক্রিয়া কিভাবে হয়? যে শিলার পৃষ্ঠে বিভিন্ন তাপের যে কারণে সংকোচন প্রসারণ হয়, তাই সংকোচন প্রসারণের সময় যে স্বল্পমোচন হচ্ছে সেটা অবশ্যই আমাদের যান্ত্রিক আবহ বিকারের কিন্তু ফল। এটা এক ধরনের যান্ত্রিক আবহ বিকার। এরপরে প্রশ্ন, যে দুটি শক্তির মিলিত কার্যের ফলে বৎভূমি উৎখাত, এটাকে ইংরেজিতে বলা হয় আমাদের ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। ঠিক আছে, ব্যাডল্যান্ড। এটা চম্বল রিভারের সচরাচর ওই এলাকায় খুব দেখা যায়। মানে এর কাজ হলো, বায়ু এবং জল যখন একত্রে কাজ করে কোনো জায়গায় তখন ব্যাডল্যান্ড টোপোগ্রাফি তৈরি হয়। অর্থাৎ আহ, জল সেখানে ধুয়ে নিয়ে চলে যায় এবং বায়ু সেখানে আলগা করে নিয়ে যায়। অর্থাৎ আহ, সেটা বায়ু প্রবাহের ফলে সেখানে এবং জলপ্রবাহের ফলে একসঙ্গে যখন কাজ হয় সেখানে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি তৈরি হয়। কাস্ট ভূমিরূপ বিদ্যা যার সাথে সম্পর্কিত, এটা অবশ্যই চুনাপাথর গঠিত অঞ্চল, অপশন গ। কারণ কাস্ট মানেই চুনাপাথর সেখানে থাকতেই হবে, তাহলে চুনাপাথর গঠিত অঞ্চলেই কাস্ট ভূমিরূপ বিদ্যা কিন্তু দেখা যাবে। তারপরে প্রশ্ন, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পাহাড়ের গা বেয়ে শিলাখণ্ড মৃত্তিকা এখানে ধীরে ধীরে নিচে নেমে আসাকে বলা হয়। এখানে ধীরে ধীরে নিচে নেমে আসাটা হচ্ছে মেন পয়েন্ট। এটাকে বলা হয় ইংরেজিতে ক্রিপ। ঠিক আছে, এই ক্রিপ এর বাংলা অনুবাদ হলো বিসর্পণ, অর্থাৎ অপশন সি বিসর্পণ সঠিক উত্তর। নিচের কোন ভৌগোলিক বিশেষজ্ঞ জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের উপর জোর দিয়েছিলেন? জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের উপর ব্যাখ্যা করতে গিয়ে এই এলসওয়ার্থ হান্টিংটন তিনি একটি বই লিখেছিলেন যার নাম হচ্ছে সিভিলাইজেশন
হ্যাঁ, সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট, ঠিক আছে, অ্যান্ড ক্লাইমেট, ঠিক আছে। এটা আমরা দেখে নেব আমাদের এই মাজিদ হোসেনের যে জিওগ্রাফিক্যাল থট বই আছে, যেখানে 215 পেজে পেয়ে যাব। এই যে এলসওর্থ হান্টিংটন, তিনি বই লিখেছিলেন এই ক্লাইমেটের উপরে কিন্তু জোর দিয়েছিলেন, ঠিক আছে। এখানে আমরা পেয়ে যাচ্ছি, তিনি একটা বই লিখেছিলেন, তার নাম হচ্ছে সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট। এরপরের মানবিক ভূগোলের প্রতিষ্ঠাতা কে? এখানে মানবিক ভূগোল বলতে যে প্রশ্নটি করা হয়েছিল সেখানে ইংলিশে ভার্সানে ছিল হিউম্যানিস্টিক জিওগ্রাফি, ঠিক আছে, হিউম্যানিস্টিক জিওগ্রাফি, ঠিক আছে। হিউম্যানিস্টিক জিওগ্রাফি যখন হবে তখন তার উত্তর হবে টুয়ান। হ্যাঁ, এটা চাইনিজ জিওগ্রাফার টুয়ান। আবার যখন হিউম্যান জিওগ্রাফি প্রতিষ্ঠাতা ডাইরেক্ট জিজ্ঞেস করা হবে তখন সেটা কিন্তু হবে ভিদাল দিলা ব্লাচ, ঠিক আছে। হিউম্যান জিওগ্রাফি যদি অবশ্যই এখানে আমাদেরকে ইংলিশটাও একটু দেখতে হবে প্রশ্নটা কি রয়েছে। তাহলে এখানে আমরা দেখেছি এখানে প্রশ্নটি এসেছিল হিউম্যানিস্টিক জিওগ্রাফি হিসাবে ইংলিশ ভার্সানে, সে অনুযায়ী উত্তর হবে টুয়ান। আর হিউম্যান জিওগ্রাফি থাকলে সেখানে উত্তর হতো ভিডাল দিলা ব্লাচ। তাহলে আমরা এটাও জিওগ্রাফিক্যাল থট মাজিদ হোসেনের 346 পেজে পেয়ে যাব। এই যে হিউম্যানিস্টিক জিওগ্রাফি, এটা ইট ওয়াজ টুয়ান হু আর্গুয়েড ফর হিউম্যানিস্টিক জিওগ্রাফি, ঠিক আছে। আবার পরের লাইনে দেখাচ্ছে দ্য হিউম্যানিস্টিক জিওগ্রাফি ওয়াজ ইউজড ফর দ্য ফার্স্ট টাইম বাই ইউফু টুয়ান। এরপরে ভিডাল ডিলা ব্লাস কিসের সঙ্গে যুক্ত? ভিডাল ডিলা ব্লাস ছিলেন একজন সম্ভাবনাবাদ ব্যক্তি বা পসিবিলিজম, পসিবিলিজম এর প্রবক্তা। তাই উত্তরটি হচ্ছে ক, সম্ভাবনাবাদ। এটাও আমরা ক্লাস মাজিদ হোসেনের জিওগ্রাফিক্যাল থটে পেয়ে যাব 166 নম্বর পেজে। এই যে ভিডাল ডিলা ব্লাস ওয়াজ এ স্ট্রং অপোনেন্ট, ছিল একজন ডিটারমিনিস্টিকের বিরোধী ছিল এবং তিনি পসিবিলিজমের উপরে তিনি প্রতিষ্ঠিত ছিলেন। ইকুমেন নামক বইটির রচয়িতা কে? ইকুমেন বইটির রচয়িতা হলেন এরাটোস্থেনিস, অর্থাৎ অপশন গ সঠিক উত্তর, এরাটোস্থেনিস। এটাও আমরা জিওগ্রাফিক্যাল থট মাজিদ হোসেনের পেজ নম্বর 31-এ পেয়ে যাব। এই যে দ্য বুক ওয়াজ রিটেন বাই এরাটোস্থেনিস ডিসক্রাইব দ্য ইকুমেন, ঠিক আছে, ইকুমেন সম্পর্কে লিখেছিলেন এরাটোস্থেনিস। তারপরে নিচের কোনটি নিয়ত বায়ু নয়? নিয়ত বায়ু বাণিজ্যিক বায়ু একটি নিয়ত বায়ু, পশ্চিমা বায়ু একটি নিয়ত বায়ু, মেরু বায়ু বা পোলার উইন্ড এটাও একটা নিয়ত বায়ু, জেড বায়ু কিন্তু নিয়ত বায়ু নয়। তাহলে এটাই সঠিক উত্তর গ, জেড বায়ু। এটা আপার এয়ার মানে উইন্ড, ঠিক আছে। জেড বায়ু হচ্ছে আপার এয়ার উইন্ড। তারপরে পরের প্রশ্ন, টর্নেডো হলো, টর্নেডো কি ধরনের ঘূর্ণিঝড়? এটাকে আমরা ক্রান্তীয় ঘূর্ণিঝড় বলতে পারি টর্নেডো। তারপরে সোলানচাক মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়াটি হলো, সোলানচাক মৃত্তিকা হলো লবণাক্ত, এক ধরনের লবণাক্ত মৃত্তিকা, ঠিক আছে। লবণাক্ত মৃত্তিকা মানে মাটির উপর স্তরে লবণ জমে এই মৃত্তিকা তৈরি হয়। তো এটা স্যালিনাইজেশন পদ্ধতির ফলে কিন্তু তৈরি হয়। এটা মরু এবং মরুপ্রায় অঞ্চলে দেখা যায়। তো এটা আমরা পেয়ে যাব মৃত্তিকা ভূগোল নিখিল কৃষ্ণ দের বইয়ে পৃষ্ঠা নম্বর 10। এই যে স্যালিনাইজেশন প্রসেসের মাধ্যমে কিন্তু এই সোলানচাক মাটির সৃষ্টি হয়, এখানে স্পষ্টভাবে কিন্তু লেখা আছে, এবং এটা একটা লবণাক্ত মৃত্তিকা এটাও কিন্তু বলা আছে। তারপরে নিচের কোনটি ব্যাঘ্র উদ্ধার কেন্দ্র রয়েছে কোনটিতে? আর সুন্দরবনের ঝড়খালিতে কিন্তু ব্যাঘ্র উদ্ধার কেন্দ্র রয়েছে, ঠিক আছে। এখানে বাঘের বিভিন্ন সমস্যা হলে সেখানে সে ট্রিটমেন্ট করা হয়। সজনেখালিতে কিন্তু একটা পাখিরালয় রয়েছে, ঠিক আছে, পাখিরালয় বা বার্ড স্যাঞ্চুয়ারি। হ্যাঁ, তারপরে বকখালিতে রয়েছে কিন্তু ইয়ার প্লান্ট, অর্থাৎ এখানে বায়ুকল, বায়ুকল বলতে পারি আমরা। এই বায়ুকল কিন্তু রয়েছে বকখালির ফ্রেজারগঞ্জে।
ঠিক আছে? পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে কি হিসাবে? জলাভূমির সঙ্গে কিন্তু একটা টার্ম বিশেষভাবে জড়িত, সেটা হচ্ছে রামসার সাইট বা রামসার স্থান। তাই পূর্ব কলকাতার যে জলাভূমি, যার নাম হচ্ছে নলবন। ঠিক আছে? সরি নলবন। এই নলবন কিন্তু একটা বিখ্যাত রামসার সাইট হিসাবে একে আখ্যা দেওয়া হয়েছে ২০০২ সম্ভবত ২০০২ সালে। ঠিক আছে? আমাদের পশ্চিমবঙ্গে মোট ২ টো রামসার সাইট রয়েছে। একটা পূর্ব কলকাতার নলবন এবং আরেকটা হচ্ছে সুন্দরবন। ঠিক আছে? সুন্দরবনকে রিসেন্টলি আ রামসার সাইট হিসাবে আখ্যা দেওয়া হয়েছে ২০১৯ সালে। এটা কিন্তু একটা রিসেন্ট টপিক। এটা কিন্তু আমাদেরকে গুরুত্বপূর্ণ জানতে হবে। তাহলে পশ্চিমবঙ্গে মোট ২ টো রামসার সাইট রয়েছে। একটা পূর্ব কলকাতার জলাভূমি বা নলবন এবং একটি সুন্দরবন। নলবন যেটা ২০০২ সালে রামসার সাইট হয়েছে এবং সুন্দরবন ২০১৯ সালে রামসার সাইট আখ্যা পেয়েছে। নিচের কোন দেশে ভেল্ড তৃণভূমি দেখা যায়? দেখো উত্তর আমেরিকায় কিন্তু প্রেইরি দেখা যায়, প্রেইরি। নিউজিল্যান্ডে কিন্তু ডাউন্স দেখা যায়। দক্ষিণ আফ্রিকায় ভেল্ড। এটা দক্ষিণ আফ্রিকায় দেখা যায়। আর ইউরোপে তো আমরা জানি স্টেপ। তারপরে তথ্য প্রযুক্তি শিল্প কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলী? এটা অবশ্যই কোয়াটারনারি শিল্প, যেটা একদম ঘরে বসে করা হয় যে সমস্ত কাজগুলো। কোয়াটারনারি ক্ষেত্র, এটা আধুনিক ক্ষেত্র। জনসংখ্যার লভ্যাংশ বলতে কি বোঝায়? আচ্ছা, লভ্যাংশ বা লাভ বা প্রফিট কারা কখন হবে? প্রফিট তারাই করতে পারে যারা ইনকাম করতে পারে। ঠিক আছে? প্রফিট তখনই হবে যখন ইনকাম হবে। তাহলে ইনকাম করতে পারে বা আয় করতে পারে এমন জনসংখ্যা মানুষ, মানে বয়স কত? ১৫ থেকে ৬৪ বছর পর্যন্ত মানুষ আয় করতে পারে। ১৪ বছরের নিচে তারা শিশু, তারা আয় করতে পারে না। আর ৬৫ বছরের উপরে তারা বৃদ্ধ, তারাও আয় করতে পারে না। তাহলে এখানে লভ্যাংশ বলতে এই ১৫ থেকে ৬৪ বছরের মানুষের সংখ্যাটাকেই বলা হয়। ঠিক আছে? নিম্নলিখিত কোন পরিস্থিতিতে শূন্য জনসংখ্যা বৃদ্ধি হয়? অর্থাৎ জনসংখ্যার কোনো বৃদ্ধি হয় না। ঠিক আছে? বৃদ্ধি হয় না। শূন্য বৃদ্ধি মানে বৃদ্ধি হয় না। আচ্ছা, জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি। তাহলে জন্মহার যদি বেশি হয় তাহলে কিন্তু জনসংখ্যা বেড়ে যাবে। জন্মহার মৃত্যুহার অপেক্ষা কম। আচ্ছা, জন্মহার যদি কমে যায়, মৃত্যুহার বেশি তাহলে কিন্তু জনসংখ্যা হ্রাস পাবে। আর জন্মহার মৃত্যুহার উভয়ই বেশি, দুটোই বাড়ছে একই হারে, তাহলে কিন্তু বৃদ্ধি ঘটবে না। ঠিক আছে? আরেকটা ক্ষেত্রে হয় জন্মহার ও মৃত্যুহার উভয়ই কম, বেশি বা কম দুটোই ক্ষেত্রে যদি কিন্তু আমরা শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখতে পাবো। তাহলে জন্মহার আর মৃত্যুহার যদি একইভাবে বৃদ্ধি পায় বা একইভাবে হ্রাস পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা শূন্য জনসংখ্যা বৃদ্ধি পাবো। এটা সঠিক উত্তর অপশন কিন্তু গ। নিম্নলিখিত পশ্চিম ঘাট পর্বতের কোন অঞ্চলটি ভারতের কফি রাজধানী হিসাবে পরিচিত? একটি জেলা যেটা কিন্তু কোদাগু জেলা। এই কোদাগু জেলাকে কফি রাজধানী হিসাবে আখ্যায়িত করা হয়। অপশন গ। নিম্নলিখিত কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত? কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ঝিলাম নদী। হুম, ঝিলাম। নিম্নলিখিত কোন রাজ্যে কোনো মেট্রোপলিটন শহর নেই? মেট্রোপলিটন শহর ঝাড়খণ্ডে রয়েছে রাঁচি। ঠিক আছে? রাঁচি। তারপরে রাজস্থানে জয়পুর, জয়পুর রয়েছে। আর এখানে কর্ণাটকে তো বেঙ্গালুরু রয়েছে। হ্যাঁ? ত্রিপুরাতে কোনো মেট্রোপলিটন শহর নেই। তাহলে সঠিক উত্তর হচ্ছে আ ত্রিপুরা। ২ টি চলকের মধ্যে সম্পর্ক বোঝাতে, অর্থাৎ এখানে ২ টি চলক মানে বাইভ্যারিয়েট, ঠিক আছে? বাইভ্যারিয়েট অ্যানালাইসিস। তাহলে বাইভ্যারিয়েট যখন আমরা হবে তখন সেটা কোরিলেশন হতে পারে অথবা রিগ্রেশন। হ্যাঁ? এই ক্ষেত্রে ২ টি চলকের মধ্যে সম্পর্ক দেখানো হয়। তাহলে সঠিক উত্তর ক, রিগ্রেশন। বিমানচিত্র পাঠে সাহায্যকারী যন্ত্রটি হলো বিমানচিত্র বা এরিয়াল ফটো।
ঠিক আছে? এরিয়াল ফটো বা এরিয়াল ইমেজ, এটাকে ফটো বলা হয়। যেহেতু যে অ্যানালগে কালেক্ট করা হয় তাই। আচ্ছা, মাইক্রোস্কোপ কিন্তু অনুবীক্ষণিক বা আনুবীক্ষণিক জীব দেখতে ব্যবহার করা হয়। স্টিরিওস্কোপ, এটা সঠিক উত্তর। স্টিরিওস্কোপ পাশাপাশি দুটো এরিয়াল ফটোর পেয়ারিং করার সময় বা ওভারল্যাপিং করার সময় এই স্টিরিওস্কোপ ইউজ করা হয়। এখানে এইটা দুটো খণ্ড থাকে, দুটো খণ্ডের এরকম চশমার মতো আ কাঁচ কাঁচ লাগানো থাকে। এইটা হচ্ছে স্টিরিওস্কোপ। থিওডোলাইট, এটাও একটা জিওগ্রাফিক্যাল ইন্সট্রুমেন্ট যেটা স্লোপ নির্ণয় করতে ব্যবহার করা হয় এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ডাম্পি লেভেলেরও কাজ করে বা লেভেলিং কিন্তু করা হয়। ঠিক আছে? এটা সার্ভে ইন্সট্রুমেন্ট থিওডোলাইট। প্যান্টোগ্রাফ, এটাও জিওগ্রাফিক্যাল ইন্সট্রুমেন্ট। এটা কিন্তু ম্যাপ কপি করতে ব্যবহার করা হয়। ম্যাপ এনলার্জমেন্ট অথবা রিডাকশন করার সময় বা কপি করার সময় কিন্তু এই প্যান্টোগ্রাফ ব্যবহার করা হয়। নিম্নলিখিত কোন সংস্থাটি ভারতের ভূবৈচিত্র্য সূচক অর্থাৎ টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা টোপোশিট ম্যাপ, তো টোপোশিট ম্যাপ তৈরি করে একমাত্র সংস্থা সার্ভে অফ ইন্ডিয়া, যেটা প্রতিষ্ঠিত হয় 1767 বা 1767 সালে। এর সদর দপ্তর রয়েছে দেরাদুন, উত্তরাখণ্ডের দেরাদুন শহরে। ঠিক আছে? নিম্নলিখিতদের মধ্যে কে অর্থনৈতিক খাজনা এবং নিম্নগামী শস্য প্রজনন ধারণা প্রবর্তক? এটি হচ্ছেন ডি রিকার্ডো। অপশন ক সঠিক উত্তর, ডি রিকার্ডো। এরপর প্রশ্ন, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে বহুকেন্দ্রিক তত্ত্ব অর্থাৎ বহুকেন্দ্রিক মানে মাল্টিপল নিউক্লি থিওরি, অর্থাৎ এখানে মোর দ্যান সিবিডি, হ্যাঁ, মোর দ্যান ওয়ান সিবিডি, মোর দ্যান ওয়ান সিবিডি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট রয়েছে, এটা কিন্তু বলেছিলেন, এটা বলেছিলেন অপশন সি গ বা অপশন গ হ্যারিস এবং উলম্যান। আচ্ছা, এটা আমরা জিওগ্রাফিক্যাল থটে মাজিদ হোসেনের পেজ নম্বর 422 তে পেয়ে যাব। এই যে মাল্টিপল নিউক্লি থিওরি, হ্যাঁ, যেটা দিয়েছিলেন হ্যারিস এবং উলম্যান। এখানে তিনি বলেছিলেন সিটি হ্যাভিং মোর দ্যান ওয়ান সিবিডি, অর্থাৎ দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে। ঠিক আছে? এরপরে প্রশ্ন, পরিষ্কার রাত্রির আকাশ মেঘাচ্ছন্ন রাত্রির আকাশের তুলনায় শীতল হয়, কারণ হচ্ছে যে সূর্যের থেকে আগত রশ্মিটা বিকিরিত হয়ে আবার মহাশূন্যে ফিরে যেতে পারে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বিকিরণ। হ্যাঁ, বিকিরণ বা রেডিয়েশন। তারপরে চ্যুতির ফলে নিম্নে বসে যা অংশটি, নিম্নে বসে বসে যদি যাই তাহলে সেটা অবশ্যই হবে গ্রাবেন। যদি উঠে যায় পার্শ্ববর্তী অঞ্চল বা মাঝের অঞ্চল সেটা হবে হোর্স্ট। ঠিক আছে? হোর্স্ট। আর বসে গেলে সেটা হবে গ্রাবেন। কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরীয় লাইট হাউস বা লাইট হাউস অফ মেডিটেরিনিয়ান সি আখ্যা দেওয়া হয়? তা অবশ্যই মাউন্ট স্ট্রমলি। মাউন্ট স্ট্রমলি একে ভূমধ্যসাগরীয় লাইট হাউস কিন্তু আখ্যা দেওয়া হয়। এরপর পরের প্রশ্ন, নদীর বিপরীত ঢালে যে নদী প্রবাহিত হয়, নদীর বিপরীত ঢাল যদি কোনো নদী প্রবাহিত হয় তাহলে সেটাকে বলা হয় বিপরীতমুখী নদী বা বিপরা নদী। ঠিক আছে? বিপরা নদীও কিন্তু বলা হয়। পরের প্রশ্ন, উচ্চতার যে নিম্ন সীমার নিচে নদীর নিম্ন ক্ষয় সংঘটিত হয় না, অর্থাৎ যে স্তর পর্যন্ত ম্যাক্সিমাম নদী ক্ষয় করতে পারে তাকে বলা হয় বেস লেভেল অফ ইরোশন। ঠিক আছে? বেস লেভেল। আচ্ছা, বেস লেভেলকেই বাংলাতে আমরা সমুদ্র সমতল বলতে পারি। এটা সমুদ্র সমতল সচরাচর হয়। সমুদ্র সচরাচর কে আমরা বেস লেভেল বলি। হিমবাহের পেছনে যে গভীর ফাটল দেখা যায়, ফাটলটাকে কিন্তু বলা হয় বার্গস্রুন্ড। ঠিক আছে? ফাটল। হিমবাহের পেছনের দিকে সামনের দিক ঝুঁকে গিয়ে পেছনের দিকে ফাটল তৈরি হয়, সেটাই হলো বার্গস্রুন্ড। উচ্চ ও নিম্ন জোয়ার ভাটার মধ্যবর্তী অংশকে বলা হয় ফোরশোর বা অগ্রতট। ফোরশোর বা অগ্রতট।
এরপর সময় নির্ভর নয় বা টাইম ইন্ডিপেন্ডেন্ট যে আ থিওরি, টাইম ইন্ডিপেন্ডেন্ট সময় নির্ভর নয়। হুম? ইন্ডিপেন্ডেন্ট। এই টাইম ইন্ডিপেন্ডেন্ট তত্ত্বের প্রবক্তা হলেন হ্যাক। জেটি হ্যাক। হ্যাঁ? তিনি ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি দিয়েছিলেন। ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি। ইকুইলিব্রিয়াম আ থিওরি। এই ইকুইলিব্রিয়াম থিওরির মাধ্যমে তিনি টাইম ইন্ডিপেন্ডেন্ট কথাটি ব্যবহার করেছিলেন। শিলা ও খনিজের স্থিতিশীল বা স্থানিক রাসায়নিক বিয়োজন। রাসায়নিক বিয়োজন হতে গেলে অবশ্যই রাসায়নিক আবহবিকার হতে হবে। জৈবিক আবহবিকারে নয় বা এটা প্রাকৃতিক আ আবহবিকারও নয়। যান্ত্রিক আবহবিকার কিন্তু নয়। সলিফ্লাকশন, সলিফ্লাকশন দেখা যায় কিন্তু মরু অঞ্চলে। ঠিক আছে? তাহলে মরু অঞ্চল বলতে এখানে আমাদেরকে সরি মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে। আ আমি ভুল বললাম। এটা পোলার রিজন, পোলার রিজিয়ন। তাহলে মেরু অঞ্চল এখানে রয়েছেন আর্কটিক অঞ্চল। ঠিক আছে? উত্তর মেরু অঞ্চল এটাকে বোঝাচ্ছে আর্কটিক অঞ্চল। তাহলে সেখানে সলিফ্লাকশন কিন্তু আমরা পেয়ে যাব। অবস্থানিক বিশ্লেষণ বা লোকেশনাল অ্যানালাইসিস, লোকেশনাল অ্যানালাইসিস। এই লোকেশনাল অ্যানালাইসিস এর প্রবক্তা হলেন পিটার হ্যাগেট বা অপশন খ সঠিক উত্তর হ্যাগেট। হ্যাঁ? এটাও আমরা দেখে নেব জিওগ্রাফিক্যাল থট মাঝি 252 নম্বর পেজে। এই যে পিটার হ্যাগেট তিনি কিন্তু এই লোকেশনাল অ্যানালাইসিস ইন হিউম্যান জিওগ্রাফি এই তত্ত্বটি কিন্তু দিয়েছিলেন। হুম? তারপরে নব নিয়ন্ত্রণবাদ এটাকে ইংলিশে বলা হয় নিও ডিটারমিনিজম। নিও ডিটারমিনিজম। এই নিও ডিটারমিনিজমের প্রবক্তা হলেন গ্রিফিথ টেইলর বা জি টেইলর। অপশন গ সঠিক উত্তর। এটাও আমরা মাজিদ হোসেনের জিওগ্রাফিক্যাল থটে 224 নম্বর পেজে পেয়ে যাব। এই যে নিও ডিটারমিনিজম ওয়াজ পুট ফরওয়ার্ড বাই গ্রিফিথ টেইলর। ঠিক আছে? ডাই আর্ধকুন্দে, আর্ধকুন্দে নামের কোন নামের সঙ্গে জড়িত? আর্ধকুন্দে অবশ্যই এটা কার্ল রিটারের সঙ্গে জড়িত। ঠিক আছে? কার্ল রিটার। এটা শুধু রিটার রয়েছে। খ সঠিক উত্তর। এটা আমরা মাজিদ হোসেনের জিওগ্রাফিক্যাল থটে 147 নম্বর পেয়ে যাব। যে এখানে যে রিটার, রিটার লিখেছিলেন আর্ধকুন্ডে। তারপরে ভূগোলে ওয়েলফেয়ার প্যারাডিজম বা ওয়েলফেয়ার প্যারাডিম এর প্রবক্তা হলেন পিপি সেমেনভ। ওয়েলফেয়ার জিওগ্রাফির একটা পার্ট। এটা পিপি সেমেনভ ওয়েলফেয়ার প্যারাডিজমের কিন্তু প্রবক্তা। কোপেনের ধারণায় জলবায়ু নির্দেশ করে কোন জলবায়ুকে? জলবায়ু নির্দেশ করে পোলার ক্লাইমেটকে। পোলার ক্লাইমেট, পোলার ক্লাইমেট হচ্ছে এখানে মেরু প্রদেশীয় জলবায়ুটা কিন্তু সঠিক উত্তর বা মেরু জলবায়ু। বিশ্ব উষ্ণায়ন কিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত? সৌর কলঙ্ক চক্র এটা কিন্তু বিশ্ব উষ্ণায়ন ঘটায় কিন্তু ঘনিষ্ঠভাবে নয়, এটা কম ঘটায়। ঠিক আছে? গ্রিন হাউস গ্যাসের অতিরিক্ত যোগান এটা কিন্তু বিশ্ব উষ্ণায়ন ঘটাতে ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে। ওজোন স্তর বিনাশ এটা এক্স রে বা এটা ইউভি রে এটা চলে আসছে আমাদের পৃথিবীতে যেটা ত্বকের ক্ষতি করে। আর বায়ু দূষণ এটাও কিন্তু ক্ষতি করে কিন্তু আমাদের এখানে যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এটা কিন্তু জড়িত সরাসরি। সঠিক উত্তর হবে গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত যোগানের কারণে। কোরিওলিস শক্তি এবং বায়ুচাপের ঢালের সাম্যাবস্থা সৃষ্টি করে সেটা হলো জিওস্ট্রপিক উইন্ড বা কোরিওলিস শক্তি এবং বায়ুচাপের ঢালের সঙ্গে ব্যালেন্স করে বায়ু প্রবাহিত হয় প্যারালালি, সেটা হচ্ছে জিওস্ট্রপিক উইন্ড। মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের একটি স্তর। এই মেসোস্ফিয়ারকে সমতাপ স্তর বলা হয়। সমতাপ স্তর। অপশন ক সঠিক উত্তর।
মৌসুমী বায়ুর উৎপত্তি কার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত? মৌসুমী বায়ুর উৎপত্তি কিন্তু স্থলভাগ এবং জলভাগের উপরিতলের উষ্ণতার শীতলতার তারতম্যের সঙ্গে কিন্তু প্রত্যক্ষভাবে জড়িত, যেটা আমরা থার্মাল কনসেপ্ট থেকেই পেয়ে যাই। এই তারতম্যের ফলেই কিন্তু জেট বায়ু কার্যকরী হয়। তারপরে পরবর্তীতে জেট বায়ু এটাকে ত্বরান্বিত করে। কিন্তু মেন প্রত্যক্ষভাবে জড়িত হচ্ছে উষ্ণতা এবং শীতলতার তারতম্য। কোথায়? স্থলভাগ এবং জলভাগের উপরে। তাহলে অপশন ঘ সঠিক উত্তর। এরপরে মৃত্তিকার রং নির্ভর করে যার উপর, তা হলো অপশন গ খনিজ পদার্থ এবং জৈব পদার্থ। এর উপরে কিন্তু মৃত্তিকার রং নির্ভর করে। এটা আমরা মৃত্তিকা ভূগোল নিখিল কৃষ্ণ দের বই 38 নম্বর পেজে পেয়ে যাব। এই যে জৈব পদার্থ কম থাকলে এটা রং নির্ভর করে, এবং খনিজ পদার্থ এর সঙ্গে সঙ্গে মূল শিলাও কিন্তু নির্ভর করে। জল নিকাশি ব্যবস্থা কেমন সেটাও কিন্তু আমরা রঙের ক্ষেত্রে দেখে নেব। মৃত্তিকার লৌহ অক্সাইডের আধিক্য কোন স্তরে পরিলক্ষিত হয়? এটা কিন্তু বি স্তরে বেশি পরিলক্ষিত হয়। অর্থাৎ এ স্তর থেকে এলুভিশনের মাধ্যমে অপসারিত হয়ে বি স্তরে সঞ্চিত হয়। তাহলে এটা ল্যাটেরাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা লৌহ, এটাও নিখিল কৃষ্ণ দের পৃষ্ঠা নম্বর 11 তে আমরা পেয়ে যাব। এই যে লৌহ এবং অ্যালুমিনিয়াম অক্সাইড জমা হয় বি স্তরে, এবং এর সঞ্চয় সবচেয়ে বেশি হয় এখানে বি স্তরে। ঠিক আছে? ক্রান্তীয় মৃত্তিকা বিশেষভাবে যার দ্বারা সূচিত। ক্রান্তীয় মৃত্তিকা মানেই এটা হচ্ছে আমাদেরকে জেনে নিতে হবে ল্যাটেরাইট মৃত্তিকা। ঠিক আছে? ক্রান্তীয় মৃত্তিকার একটি আঞ্চলিক মৃত্তিকা, যেটি আমরা পেয়ে যাব মৃত্তিকা ভূগোল নিখিল কৃষ্ণদের 114 নম্বর পেজে। এই যে ল্যাটেরাইট মাটি, এটাকে আমরা ক্রান্তীয় মৃত্তিকা বলতে পারি, বা এটা একটা আঞ্চলিক মাটি। এই ক্রান্তীয় উষ্ণ অঞ্চলেই পাওয়া যায়। ইউরেশিয়ার অভ্যন্তরে নাতিশীতোষ্ণ তৃণভূমি, এটাও একই ধরনের প্রশ্ন একটা আগে পেলাম, যে প্রেইরি হলো উত্তর আমেরিকায় প্রেইরি, দক্ষিণ আমেরিকায় পম্পাস, ইউরেশিয়ায় কিন্তু স্টেপ রয়েছে। ঠিক আছে? এবং আফ্রিকাতে রয়েছে ভেল্ট। এটা কিন্তু আফ্রিকাতে রয়েছে। এই আফ্রিকার নিয়ে ভেল্ট একটা আগেও আমরা প্রশ্ন পেলাম। মৃত্তিকা ক্ষয় রোধ করা যায় না। যায় না। এই না গুলোকে কিন্তু ভালো করে পড়তে হবে। যার দ্বারা, তা হলো ধাপ চাষ। হ্যাঁ, ধাপ চাষ হলো মৃত্তিকা ক্ষয় রোধ করার একটা পদ্ধতি। এখানে বৃক্ষরোপণের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় রোধ করা যায়। সমোন্নতি রেখা চাষ, এটাও ধাপ চাষের মতোই, যেখানে সমান উচ্চতা বিশিষ্ট অঞ্চলকে বাদ দিয়ে চাষ করা হয়। তৃণভূমি চাষ, এটা কিন্তু একটা অন্য ধরনের চাষ। এখানে মৃত্তিকা ক্ষয় রোধ করার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই তৃণভূমি চাষে। এটা আমরা মৃত্তিকা ভূগোলে একটু দেখে নেব, যে মাটির সংরক্ষণ করার পদ্ধতি, এই যে সমোন্নতি রেখা বরাবর চাষ, ধাপ চাষ, এগুলো কিন্তু, এবং বৃক্ষরোপণ অবশ্যই এটা সংরক্ষণ করা যায়। তো সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত নয় তৃণভূমি চাষ। বাস্তুতন্ত্র হলো একটি মুক্ত প্রণালী। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে বাস্তুতন্ত্র একটি মুক্ত প্রণালী বা ওপেন সিস্টেম। হ্যাঁ, যেটা খুবই সহজ প্রশ্ন। আচ্ছা, নেক্সট লাস্ট প্রশ্ন, ৫৫ নম্বর প্রশ্ন। যে সকল প্রাণীরা উদ্ভিদ এবং অন্যান্য জীবজন্তুকে খাদ্যরূপে গ্রহণ করে, অর্থাৎ উদ্ভিদ এবং জীবজন্তু অর্থাৎ প্রাণী একসঙ্গে যারা ভক্ষণ করে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি সর্বভুক। ঠিক আছে? সর্বভুক, সর্বভুক। তাহলে এখানে আমরা দেখে নিই কি কি অপশন রয়েছে। পরভোজী, যারা অন্য কাউকে ভক্ষণ করে, অন্য জীবকে ভক্ষণ করে। এখানে উদ্ভিদও হতে পারে, প্রাণীও হতে পারে। সকলকে আমরা পরভোজী বলি। আর স্বভোজী, যারা হচ্ছে খাদ্য উৎপাদন করে বা উৎপাদক। ঠিক আছে? মাংসাশী, এরা হচ্ছে শুধুমাত্র প্রাণীকে ভক্ষণ করে। হ্যাঁ, প্রাণীকে ভক্ষণ করে। তৃণভোজী শুধুমাত্র উদ্ভিদকে ভক্ষণ করে। তাহলে এখানে কিন্তু আহ প্রশ্ন বলা হচ্ছে উদ্ভিদ এবং অন্যান্য জীবজন্তু একসঙ্গে ভক্ষণ করে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ পরভোজী। ঠিক আছে? যদি পরভোজী না থেকে সর্বভুক থাকতো, তাহলে সেটাও কিন্তু সঠিক উত্তর হতো। আচ্ছা, এর ফলেই আমরা সমস্ত প্রশ্নগুলো শেষ করলাম। তো অবশ্যই থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।
এবং অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের জিওগ্রাফি, এসএলএসটি প্রিপারেশন রিলেটেড আ আরো ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।